আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদুল আরাফাত ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে টপিক নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেশিরভাগ জিনিস মূলত থিওরিটিক্যাল। তো আমরা সেই হিসেবেই পড়াশোনা করব। আর এখানে তেমন বোঝার কিছু নাই, অবশ্যই যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন তাহলে হচ্ছে এইখানে আপনারা বুঝতে সুবিধা হবে, যেহেতু এখানে আর আম, কোনো লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল কিছু নাই। তো সেই জন্যই আপনারা গতবারের মতন এইবারও আমি একটা পিডিএফ রেডি করেছি, যেটা হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যেই মানে এখানে বইকে ইংলিশ টু বাংলায় এখানে ভালো মতন ট্রান্সলেট করার চেষ্টা করেছি। তো গতবার আমি সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের টপিকগুলো বাংলাতে এক্সপ্লেইন করে দিয়েছিলাম, যাতে অনেকেরই তাতে অনেক সুবিধা হয়েছে এবং অনেকেই যে চাইছেন যে এইবারও আমি সেই একই কাজটা করি। তো সেই জন্য আপনাদের সুবিধার্থে আমি আবারও একটি বাংলা ফরম্যাট রেডি করেছি। তো আমি এইখান থেকেই মূলত আহ, পড়ানোর চেষ্টা করব। এইটা এইটা এবং ইংলিশটা এবং বাংলাটা সেমই, শুধুমাত্র এটা ট্রান্সলেট, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন যদি আমরা শুরু থেকে দেখি, আমি মূলত ইংলিশ বাংলাটা পাশাপাশি রাখবো। আর আপনারা যদি অবশ্যই বাংলাটা বুঝেন তাহলে ইংলিশে অবশ্যই লিখতে পারবেন, এতটুকু বিশ্বাস আছে। তো এখন সফটওয়্যার কি মূলত? সফটওয়্যার হলো কম্পিউটার প্রোগ্রাম নির্দেশনা যা চালানোর পর প্রয়োজনীয় বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং পারফরম্যান্স প্রদান করে, ডাটা স্ট্রাকচার বা প্রোগ্রামকে যথাযথ তথ্য পরিচালনা করতে সাহায্য করে এবং সফটওয়্যার ব্যবহার পদ্ধতি বর্ণনা এবং হার্ড কপি ও ভার্চুয়াল তথ্য প্রদান করে। তো আপনি যদি এখানেও দেখেন, এখানেও সেম জিনিসটাই লেখা আছে। তো আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিব কোনখানে কি কি আছে না আছে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো সফটওয়্যার উন্নয়ন, পরিচালনা বা রক্ষণাবেক্ষণের জন্য একটি পদ্ধতি, নিয়ন্ত্রিত এবং পরিমাপযোগ্য পদ্ধতি। এটি সফটওয়্যার তৈরির গুরুত্ব এবং শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নিয়ে কাজ করে থাকে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি মূলত? জিনিসটা একটা হচ্ছে উন্নয়ন পদ্ধতি, যা একটি সফটওয়্যার তৈরির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত উন্নয়ন, নির্দিষ্টকরণ এবং রক্ষণাবেক্ষণ বিভিন্ন পর্যায়ে নিয়ে কাজ করে থাকে। এখন এই যে সংজ্ঞা আইট্রিপল ডেফিনেশন, তো এটা ওইখানে রয়েছে। আইট্রিপল সংজ্ঞা: সফটওয়্যার উন্নয়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি পদ্ধতিগত, নিয়ন্ত্রিত এবং পরিমাপযোগ্য পদ্ধতি, যা যে উপরের 1 নম্বরে উল্লিখিত রয়েছে, যেমন এই যে এটার 1 নম্বরে উল্লিখিত রয়েছে। সফটওয়্যার প্রসেস। সফটওয়্যার প্রসেস মূলত জিনিসটা কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত পদ্ধতিগত উপায়কে সফটওয়্যার প্রসেস বলা হয়। সফটওয়্যার প্রসেস এমন একটি কার্যক্রম ধারাবাহিকতা যা সফটওয়্যার তৈরি করার জন্য অনুসরণ করা হয়ে থাকে। সফটওয়্যার প্রসেসের মৌলিক কার্যক্রম, এই যে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অফ প্রসেস, সফটওয়্যার প্রসেস। তো 1 নম্বরে কি আছে? সফটওয়্যার স্পেসিফিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ভ্যালিডেশন, সফটওয়্যার ইভলিউশন। এখানে সবগুলো তো দেওয়া আছে, জাস্ট এখানে এক্সপ্লেইন করে দেওয়া আছে, সুন্দর মতন করে পড়ে নেবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ দুটি প্রধান কারণ হচ্ছে, এই যে এখানে দেওয়া আছে, বর্তমানে ব্যক্তি ও সমাজে উন্নত সফটওয়্যার ব্যবস্থার উপর নির্ভরশীল। এখন হচ্ছে আমাদের সমাজকে তাকালেই আমরা দেখতে পারি যে অনেক দিন দিন অনেক আপডেট সফটওয়্যারগুলো আসছে বাজারে, এবং নির্ভরযোগ্য ও কার্যকর সফটওয়্যার দ্রুত এবং অর্থনৈতিকভাবে তৈরি করা জরুরি। এখন দীর্ঘমেয়াদী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অনুসরণ করা বেশি লাভজনক, কারণ এতে সফলতা, রক্ষণাবেক্ষণ খরচ কম হয়। বেশিরভাগ সফটওয়্যারের জন্য রক্ষণাবেক্ষণ ব্যয়ই প্রধান ব্যয় হয়। ভালো সফটওয়্যার এর অপরিহার্যতা বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হয়েছে। এই যে ভালো সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো: ফাংশনালিটি থাকে ভালো সফটওয়্যারে, ইউজাবিলিটি থাকে, পোর্টাবিলিটি থাকে, তারপরে স্কে স্কেবিলিটি থাকে,
তারপর ফ্লেক্সিবিলিটি থাকে, এছাড়া সিকিউরিটি থাকে। তো এগুলা যদি আপনারা বুঝতে পারেন এবং নিজেদের মতন করে লিখতে পারবেন। এখন যদি আমি একটু সামারি দিয়ে দিই, এখন হচ্ছে ফাংশনালিটি কি। ফাংশনালিটি বলতে বোঝায় সফটওয়্যার নির্দিষ্ট কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারছে কিনা এবং ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কাজ করছে কিনা। এখন যদি একটা সফটওয়্যার যদি আপনার চাহিদা মতন কাজ না করতে থাকে, তাহলে সেটা তো আর আপনার জন্য মানে ভালো কিছু বয়ে আনবে না। তো সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে এছাড়া ইউজাবিলিটি, ব্যবহারযোগ্যতা। এখন এটা আপনাদের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা এবং আপনাদের কাজকে জটিল করছে কিনা, এইসব জিনিসগুলো এই ইউজাবিলিটির আন্ডারে পড়ে। এখন পোর্টেবিলিটি জিনিসটা কি? পোর্টেবিলিটি জিনিসটা হলো মূলত আপনার কাছে একটি মানে উইন্ডোজের জন্য আপনার একটা সফটওয়্যার আছে, আপনি ওই সফটওয়্যারকে আপনি অন্য কোনো অপারেটিং এর জন্য রান করতে পারবেন কিনা। এখন আপনার কাছে উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার মেক করা হয়েছে, আপনি চাইলেন যে ওইটা হচ্ছে লিনাক্সে রান করো, কিন্তু সেটা তো আর পসিবল না। সেটা হচ্ছে আপনার স্কেবিলিটি না, সরি, পোর্টেবিলিটি। আর স্কেবিলিটি হলো ক্রমবর্ধমান ব্যবহারকারী বা কাজের চাপ সামলাতে পারছে কিনা, সেটা হচ্ছে এই স্কেবিলিটিতে আলোচনা করা হয়ে থাকে। একটি ভালো সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা উচিত যাতে ভবিষ্যতে বেশি সংখ্যক ব্যবহারকারী ডাটাবেস পরিচালনা করতে পারে, তাতে পারফরমেন্স খারাপ হয় না, যাতে না হয়। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। এখন নমনীয়তা হলো সফটওয়্যারের পরিবর্তিত বা নতুন বৈশিষ্ট্য যুক্ত করার ক্ষেত্রে কতটা সহজে মানিয়ে নিতে পারে। সময়ের সাথে প্রযুক্তি এবং ব্যবসার চাহিদা পরিবর্তিত হয়, তাই সফটওয়্যারটি এমনভাবে বানাতে হবে যাতে সহজেই পরিবর্তন আনা যায়। এখন এই নমনীয়তা বা ফ্লেক্সিবল জিনিসটি আমাদের মানে অনেক মডেল আছে, অ্যাজাইল মডেল, এছাড়া আরো অনেক মডেল আছে, তার সাথে মিল খায়। আর আমরা জানি ওয়াটারফল মডেলে এই জিনিসটা সম্ভব না, এগুলো আমরা সামনে পড়বো। এখন আমরা একটা সফটওয়্যার বানালাম, ভবিষ্যতে তাতে নানা রকমের আপডেট আনতে লাগতে পারে, তো তখন হচ্ছে আমাদের এই ফ্লেক্সিবিলিটির আন্ডারে চলে যায়। এখন সিকিউরিটি। একটা সফটওয়্যারের জন্য সিকিউরিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ ডেটা থাকতে পারে এবং ডেটাগুলো চুরিও হতে পারে, এবং যেই ব্যবহারকারী তার অনেক গোপনীয় বিষয়গুলো আছে হ্যাকও হতে পারে। সেই জন্য আমাদের নিরাপত্তাটা খুবই জরুরি। এছাড়া আমরা যদি অন্য ক্লায়েন্টের থেকেও যদি কোনো তাদের তাদের ওয়েবসাইট মেক করি বা অন্য কিছু করি, তাদের তখনও হচ্ছে এই বিষয়টা চলে আসে, তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদের কাছে চলে আসতে পারে। পারফরমেন্স বলতে বোঝায় সফটওয়্যারটি কত দ্রুত কাজ সম্পাদন করতে পারে। আর এই পারফরমেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আমাদের সিপিইউ এর পারফরমেন্স। এখন যদি আমরা খুব ভালো অ্যালগোরিদম ইউজ করি, তাহলে সিপিইউতে খুব কম সময়ে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করবে। যদি আমরা কমপ্লেক্স কোনো অ্যালগোরিদম ইউজ করি, তাহলে বেশি সময় নিবে এটা প্রসেস করতে। তো একইভাবে এরকম করে কাজ করবে এবং ব্যবহারকারী কমান্ডের প্রতি কতটা দ্রুত প্রক্রিয়াশীল জানায় সেটাতে হেল্প করবে। এবং একটি সফটওয়্যার উচ্চ গতি হওয়ায় পাশাপাশি অপ্রয়োজনীয় রিসোর্স অপচয় না করেই কার্যকর ভাবে কাজ করে। এবং অপ্রয়োজনীয় যদি কোনো কিছু রিসোর্স থাকে, সেগুলোকে ইগনোর করতেই বলা হয়েছে এখানে। তো নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। আচ্ছা, রিলায়েবিলিটি জিনিসটা কি? তো নির্ভরযোগ্যতা হলো সফটওয়্যারটির বিভিন্ন পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করতে সক্ষমতা। আচ্ছা, এটি নিশ্চিত করে সফটওয়্যারটি ক্র্যাশ করবে না, ভুল ফলাফল দেবে এবং দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে চলতে পারবে। একটি নির্ভরযোগ্য সফটওয়্যার ব্যবহারকারীদের আস্থা অর্জন করে এবং ভুল এবং ব্যর্থতার ঝুঁকি কমিয়ে আনে, এবং দুটি বৈশিষ্ট্য নিশ্চিত করে সফটওয়্যারটি ব্যবহারকারীর জন্য আরো কার্যকরী এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। আচ্ছা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইন। তো এখানে যদি আমি দেখি যে গুড এবং ব্যাড সফটওয়্যার, গুড সফটওয়্যার, আচ্ছা, এসেনশিয়াল অ্যাট্রিবিউট অফ গুড সফটওয়্যার, এটা দেখছি এই যে দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে রিলায়েবিলিটি, যা এখানে আলোচনা করেছি।
এখন যেটা আছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেন। তো এই যে ডোমেন সমূহ, তো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেন হলো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর হইছে আচ্ছা সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি মূলত দুটো জিনিস। আচ্ছা সিস্টেম সফটওয়্যার হচ্ছে মূলত আমরা যখন আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি, এর সাথে প্রি ইনস্টল অনেক কিছু থাকে, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মূলত যখন আমরা কোনো কোম্পানির জন্য অথবা আমাদের নিজস্ব প্রয়োজনে যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার যদি আমরা ডেফিনেশনটা দেখি, সিস্টেম সফটওয়্যার মূলত এক ধরনের সফটওয়্যার যা অন্য কোনো প্রোগ্রাম বা হার্ডওয়্যার পরিচালনা করে ও সার্ভিস প্রদান করার জন্য তৈরি করা হয়। মূলত এটি কম্পিউটার সিস্টেমে কার্যকারিতা বজায় রাখে এবং ব্যবহারকারী ও অন্যান্য সফটওয়্যারকে নির্বিচ্ছিন্নভাবে কাজ করতে সাহায্য করে। এখন সিস্টেম সফটওয়্যার যদি আমি দেখি তাহলে হচ্ছে ধরি এই যে এইটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। আর আমরা যদি টাস্ক ম্যানেজারে যাই, এই যে এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। এটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে কানেক্টেড থাকে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেফিনেশন যদি আমি দেখি, আহ, কোথায় গেল, আচ্ছা আচ্ছা সিস্টেম সফটওয়্যার কিছু উদাহরণগুলো দেখে নিই আগে। কম্পাইলার, প্রোগ্রামিং ভাষায় কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা। এডিটর, টেক্সট বা কোড লেখার জন্য ব্যবহৃত সফটওয়্যার যেমন নোটপ্যাড আর ভিজুয়াল স্টুডিও। ফাইল ম্যানেজমেন্ট ইউটিলিটি, তো ফাইল সংরক্ষণ ও পরিবর্তন ও মুছতে ব্যবহার। অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ লিনাক্স আর ম্যাক ওএস। তারপর ড্রাইভার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ নিশ্চিত করা, এর যেমন প্রিন্ট করা। আর নেটওয়ার্কিং সফটওয়্যার, তো নেটওয়ার্কিং সফটওয়্যার হচ্ছে ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কিং ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার 2, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এক ধরনের সফটওয়্যার যা নির্দিষ্ট কোনো ব্যবসায়িক বা ব্যবহারকারীর চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়। তো এখন যদি আমরা অনেক ম্যানেজমেন্ট সিস্টেম করে আসছি, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ধরি, এরপরে শপ ম্যানেজমেন্ট সিস্টেম ধরি, এগুলা বলা যায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এছাড়া ফেসবুকও বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু উদাহরণ: ব্যবসায়িক কাজে, এছাড়া কারিগরি সফটওয়্যার মানে টেকনিক্যাল সফটওয়্যার, বিজনেস সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে দ্বারাকে বলা যায়। আর টেকনিক্যাল সফটওয়্যার যেটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইনের যে ম্যাটল্যাব, তারপর হচ্ছে অটোক্যাড, এগুলো হচ্ছে ডিজাইনের কাজে ব্যবহৃত হয়। ম্যাটল্যাবের হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ব্যবসায়িক সফটওয়্যার তো আগে আমি মানে এক্সপ্লেইন করেছি, যেমন অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে বললাম। তো আবার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও একটা বলা যায় ব্যবসায়িক সফটওয়্যার। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেগুলো আছে, তো অফিস, মাইক্রোসফট অফিস, এক্সেল, অ্যাডোব ফটোশপ। এছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন, ফেসবুক, হোয়াটসঅ্যাপের উদাহরণ তো আগেই দিয়েছি। সংক্ষেপে দেওয়া আছে সিস্টেম সফটওয়্যার হলো সফটওয়্যার বা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যার কাজে পরিচালনা করে। যেমন আমি আগেই দেখাইছিলাম, এটা হচ্ছে একটা ধরা যায় সিস্টেম সফটওয়্যার, টাস্ক ম্যানেজার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে তো বললামই, ফেসবুক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানিক সফটওয়্যার হতে পারে। এখন লেগেসি সফটওয়্যার কি? লেগেসি সফটওয়্যার হলো পুরনো সংস্কারের কোনো প্রোগ্রাম যা অ্যাপ্লিকেশন যা এখনো কাজ করা হয়ে থাকে। এখন লেগেসি সফটওয়্যার আমরা মূলত ব্যাংকেও ব্যবহার করে থাকি। যে আর যখন দেখা গেল অনেক পুরাতন আপনার কাছে একটা কম্পিউটার রয়েছে, এখন নতুন কোনো সিস্টেম যদি আপনি বা নতুন কোনো সফটওয়্যার যদি সেটাতে ইনস্টল করেন, তো তখন দেখা যাচ্ছে কি সেটা ইনস্টল হচ্ছে না, অথবা আপনার মোবাইলের
সাইজ হচ্ছে মানে অনেক আমাদের কাছে পুরনো মোবাইল থাকে যে 512 MB র্যাম থাকে। তো ওইটাতে যদি আবারও আপনারা নতুন কোনো সফটওয়্যার বা নতুন এডিশনের কোনো সফটওয়্যার ইনস্টল দিতে চান, তখন দেখা গেল যে আপনার যেই র্যামটা এক্সিট করতেছে, মানে যেই মানে আপনার ভিতরে হচ্ছে 1 GB মানে র্যাম লাগে, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে 512 MB র্যাম দেওয়া হচ্ছে না। তখন হচ্ছে আমরা পুরাতন যেসব ভার্সনগুলো আছে তখন সেগুলো ইউজ করে থাকি। ব্যাংকে এইসব বা সরকারি কোনো ক্ষেত্রে এই লেগেসি সফটওয়্যারগুলো ইউজ করা হয়। আর এটা হচ্ছে তো বললামই যে পুরনো কোনো কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে। এখন কেন কোম্পানিগুলো লেগেসি সফটওয়্যার ব্যবহার করে? এখন আমি তো আগেই বললাম যে অনেক কোম্পানি কম্পিউটার বা হার্ডওয়্যার পুরনো হওয়ার কারণে নতুন সফটওয়্যার চালানো সম্ভব হয় না, ফলে পুরনো সফটওয়্যারই ব্যবহার করে থাকেন। এখন নতুন সফটওয়্যার কেনার খরচ এড়াতে এখন একটা সফটওয়্যার দাম অনেক হতে পারে, আপনার কাছে একটা পুরাতন মডেলের একটা সফটওয়্যার আছে, তো সেই সফটওয়্যারকে আপনারা ইউজ করতে পারেন। তো এখন বাংলাদেশে তো অনেক ক্ষেত্রেই হচ্ছে পাইরেটেড সফটওয়্যারগুলো ইউজ করা হয়, কিন্তু এটা যে উচিত না যদি ইথিক্সের দিক থেকে বিবেচনা করেন। বিশ্বস্ততা ও স্থায়িত্ব, কিছু লেগেসি সফটওয়্যার বছর পর বছর নির্ভরযোগ্য কাজ করে থাকে, তাই কোম্পানি ঝুঁকি না এড়াতে এইসব সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকেন, কারণ এটাতে তাদের কাজ সুবিধা হয়। এখন নতুন কোনো যদি সফটওয়্যার আনা হয় তখন দেখা গেল তাকে ইউজ টু হতে অনেক দিন সময় লেগে যায়। সিস্টেম একীকরণ সমস্যা, নতুন সফটওয়্যার চালু করলে পুরনো ডেটা স্থানান্তর, প্রশিক্ষণ এবং বিদ্যমান সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করা জটিল হতে পারে। আচ্ছা, লেগেসি সফটওয়্যার সমস্যা, নতুন প্রযুক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়। এখন আমরা লেগেসি সফটওয়্যার যদি যেমন আগে যখন ফেসবুক রিলিজ হয়েছিল তখন রিলসের অপশন ছিল না। এছাড়া যদি এই সিস্টেমটা থাকতো, ডাটাবেস যদি না থাকতো, তখন হতো কি কেউ রিলস দেখতে পারতো না। এখন লাইভের অপশন আছে, আগে লাইভের অপশন ছিল না। এরকম নানা রকমের মানে আপডেটের মানে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়তো। এখন নিরাপত্তা ঝুঁকি, এখন লেগেসি সফটওয়্যারগুলো এখন ল্যাঙ্গুয়েজ অনেক আপডেট হয়েছে, এখন অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক নিরাপত্তা কাজগুলো করা যায়, কিন্তু আগে সেটা সম্ভব ছিল না, বা সম্ভব হলেও তখনকার প্রযুক্তি সাথে তাল মিলিয়ে এখনকার প্রযুক্তি যদি কম্পেয়ার করি তাহলে নিরাপত্তা ঝুঁকিটা থেকে থাকে। আর রক্ষণাবেক্ষণে ব্যয়বহুল, লেগেসি সফটওয়্যার মেইনটেনেন্স ও আপডেট করা কঠিন হয়ে পড়ে, কারণ ডেভেলপাররা নতুন সংস্কারের দিকে বেশি মনোযোগ দেয়। উদাহরণ, ব্যাংকিং সিস্টেম পুরনো, মেইনফ্রেম সফটওয়্যার পুরনো, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 এর মতো পুরনো অপারেটিং সফটওয়্যার সিস্টেম। উপসংহার, লেগেসি সফটওয়্যার অনেক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি নতুন প্রযুক্তিগত সাথে সামঞ্জস্য রাখতে সমস্যা তৈরি করতে পারে। তাই ধীরে ধীরে আপগ্রেড করা এবং নতুন সফটওয়্যার মাইগ্রেট করা অধিকাংশ ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্স, আমি এর আগেও ইথিক্সের কথা বলে এসেছি, তো এখন এইখানে পড়বো এইসব ইথিক্সের বিষয়ে। আর আপনি যদি এই যে লেগেসি সফটওয়্যার এখানেও আছে, এখন হু ইউজ লেগেসি সফটওয়্যার এগুলো আমরা পড়েছিলাম। আর যেমন হইছে ব্যাংক, এরপর হইছে রিটেইল, ব্যাকগ্রাউন্ড চেকিং অর্গানাইজেশন, এইসব লেগেসি সফটওয়্যার ইউজ করে থাকে। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্স, এখন যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা দেখি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অন্যান্য প্রকৌশলের শাখার মতোই একটি সামাজিক ও আইনগত কাঠামোর মধ্যে পরিচালনা হয়, যা এই পেশার স্বাধীনতাকে কিছুটা সীমাবদ্ধ করে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে শুধুমাত্র কারিগর প্রয়োগ করাই নয়, বরং নৈতিক ও ন্যায়সঙ্গত আচরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব মূলত সামাজিক ও আইন মেনে চলা, নৈতিকতার দায়িত্বশীল থাকা এবং সততা ও বিশ্বস্ততা বজায় রাখা। সেম এইখানেও আপনারা একই জিনিসগুলো পাবেন। এখানে দায়িত্বগুলো পুরাটা লাইন বাই লাইন দেওয়া, এখানে জাস্ট পয়েন্টগুলো দেওয়া আছে।
তো এইসব জিনিসগুলো যদি আমরা পালন করি তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইথিক্স পালন হবে। তো এখন দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নৈতিক দিক সমূহ। তো এখন হচ্ছে গোপনীয়তা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে আপনাকে ক্লায়েন্টের এবং নিয়োগকর্তার তথ্য গোপন রাখতে হবে, এবং চুক্তিবদ্ধ হোক বা না হোক সেটা আপনাকে সে একটা আপনাকে ডাটাবেস দিবে বা আপনাকে ডাটা এন্ট্রি করতেও দিতে পারে। এখন সেখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক গোপন বিষয় থাকতে পারে, সেগুলো আপনাকে অবশ্যই গোপনীয়তা রাখতে হবে। এটা হচ্ছে আপনার ইথিক্সের দিক বা নৈতিকতার দিক। এছাড়া হচ্ছে দক্ষতা, নিজেকে দক্ষতা স্তর সম্পর্কে ভুল তথ্য না দেওয়া। মনে করেন আপনি একটা জিনিস পারেন না, কিন্তু আপনি তাকে এভাবে বললেন যে আপনি এই প্রযুক্তি বা এই বিষয় সম্পর্কে আপনি অনেক জানেন, তাহলে আপনার এইখানে হচ্ছে একটা মানে দক্ষতার যেই দিক থেকে যেই আপনি কতটুকু দক্ষ তার সেটা হচ্ছে প্রকাশ পেল না। আপনি যতটুকু দক্ষ আপনার তার কাছে এক্সপ্লেইন করলেন যে আপনি আরো অনেক বেশি দক্ষ, সেই দিক থেকে একটা কমিউনিকেশন গ্যাপ চলে আসে। তাই হচ্ছে নিজের সম্পর্কে সঠিক জ্ঞানটা আপনার ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবেন। আর মেধাসত্তা, এখন মেধাসত্তা মূলত আমরা অনেকে আছি যে গিটহাবের থেকে বা অন্য কোথাও থেকে কোড কপি করে নিয়ে আসি আমাদের সফটওয়্যারের বা কোনো ফিচারে ব্যবহার করে থাকি। তো সেটা হচ্ছে মেধাসত্তার একটি দিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে বলে দিতে হবে, আপনার ডকুমেন্টে বলে দিতে হবে বা আপনার কমেন্ট করেও বলে দিতে হবে আপনি কোথা থেকে এই এটুকু কোড আপনি নিয়ে এসেছেন। সেটা হচ্ছে তার মেধাসত্তা। তো সেটা অবশ্যই আমাদের ক্রেডিট দেওয়া উচিত বা তার অনুমতি নিয়ে কোডটা ব্যবহার করা উচিত। যেমন এইখানে বলা আছে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা বা অন্যের কোড ও অনুমোদিত কপি করা উচিত নয়। তো এখানে বাকিগুলো বলা রয়েছে। আর কম্পিউটার মিসইউজ বা কম্পিউটার অপব্যবহার, অফিস বা কর্মক্ষেত্রে ব্যক্তিগত উদ্দেশ্যে কম্পিউটার অপব্যবহার করা উচিত নয়। যেমন আমরা অনেকে কম্পিউটার দিয়ে আমাদের অফিসে বা অন্যান্য কোথাও জায়গায় মানে আমাদের কর্মক্ষেত্রে গেম খেলে থাকি, বিনোদনের জন্য ব্যবহার করে থাকি, যেমন ইউটিউব দেখে থাকি, যেটা মোটেও উচিত না। সেটা হচ্ছে আনপ্রফেশনাল দেখা। তো আপনি একজন প্রফেশনাল মানুষ হলে অবশ্যই এইসব জিনিস এড়িয়ে চলতে হবে, এখানে এগুলা ব্যবহার করা হয়েছে। অথবা আপনি যদি আপনার কম্পিউটার থেকে বা অফিসের কম্পিউটার থেকে হ্যাকিং বা তথ্য চুরি করে থাকেন, এটাও একটি খারাপ দিক হতে পারে। এখানে উপসংহার বলা হয়েছে, তো উপসংহার হয়তো আমার আর নতুন করে বলার প্রয়োজন নেই। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্তর সমূহ। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কিছু লেয়ার আছে, সেটা হচ্ছে কোয়ালিটি, ফোকাস, প্রসেস লেয়ার, এছাড়া রয়েছে মেথড লেয়ার, আর রয়েছে টুলস লেয়ার। তো আমরা যদি এই লেয়ারগুলো এইখানে দেখি, এই যে টুল লেয়ার, মেথড লেয়ার, প্রসেস লেয়ার, কোয়ালিটি, ফোকাস। ওকে, তো এখন যদি আমরা এখানে দুঃখিত, তো এখন যেটা সবার প্রথমে সেটা হচ্ছে কোয়ালিটি লেয়ার। কোয়ালিটি ফোকাস মানে হচ্ছে গুণগত মান রক্ষা করা বা গুণগত মনোযোগ। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভিত্তিতে গুণগত মান বজায় রাখা। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পদ্ধতি ব্যবহার করা যা ক্রমাগত উন্নয়নের সংস্কৃতি গড়ে তোলে। গুণগত নিশ্চিত করতে পরীক্ষা ও ত্রুটি চিহ্নিতকরণ প্রয়োজনীয়তা। আর যেসব ত্রুটি থাকে বা বাগ থাকে সেগুলো আমাদের পরীক্ষা করে বের করতে হবে। যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের সেটাকে ফিক্স করতে হবে। প্রক্রিয়া স্তর বা প্রসেস লেয়ার, প্রক্রিয়া স্তর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভিত্তি হিসেবে কাজ করে থাকে এবং প্রযুক্তির অন্যান্য স্তরগুলোকে সংযুক্ত রাখে। সফটওয়্যার উন্নয়নের একটি কাঠামো বা রোডম্যাপ তৈরি করা হয়।
তো প্রক্রিয়া স্তরে আমাদের বিভিন্ন রকমের মানে একটা সফটওয়্যার কিভাবে করে আমরা তৈরি করব, সেটা কি কি প্রয়োজন হবে এবং আমাদের কি কি ডকুমেন্টেশন লাগতে পারে সেসব মানে সেসব প্রসেসে তৈরি করা হয় এই ধাপে। এটি উন্নয়ন প্রক্রিয়াকে সময়ের মধ্যে এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে সাহায্য করে। এবং আমরা জানি যে একটি ডকুমেন্টেশন বা কোনো একটা আমাদের যদি রোড ম্যাপটা তৈরি করে নিই, তাহলে আমাদের সেই প্রক্রিয়াটা বা সেই সময়েরটা খুব কম লাগবে। সফটওয়্যার তৈরির জন্য অ্যাজাইল বা ওয়াটারফল ব্যবহার করা, বললাম তো অ্যাজাইল আর ওয়াটারফলের মাধ্যমে আমরা একটা মানে ডকুমেন্টেশন রেডি করতে পারি। মেথড লেয়ার, মেথড লেয়ার বা পদ্ধতি স্তর। তো সফটওয়্যার তৈরির জন্য কারিগরি বা টেকনিক্যাল পদ্ধতিগুলো এই স্তরে পড়ে। এখন হচ্ছে এই টেকনিক্যাল পদ্ধতিগুলো কি, সেগুলো হচ্ছে কমিউনিকেশন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, মডেলিং, কোডিং অ্যান্ড প্রোগ্রামিং, কনস্ট্রাকশন এবং টেস্টিং অ্যান্ড সাপোর্ট। এখন কমিউনিকেশন হচ্ছে মূলত যোগাযোগ। তো আমরা এখানে একে অপরের সাথে মানে কমিউনিকেট করে যে কি কি লাগতে পারে, কি কি বিষয় প্রয়োজনীয় এবং কি কি বিষয় অপ্রয়োজনীয়, এইসব জিনিসগুলো বুঝতে পারি। এবং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এখন প্রয়োজনীয়তা বিশ্লেষণ, এটাও একই রকমেরই। তো ডিজাইন মডেলিং, তো আমরা একটা সফটওয়্যারকে বানাবো বা একটা প্রোগ্রাম বানাবো, তখন হচ্ছে আমাদের এইটা দেখতে কিরকম হবে, আউটপুটটা কিরকম হবে এবং কোন ফিচার কোথায় থাকবে সেটা নকশা তৈরি করতে হয়। এবং কোডিং এবং প্রোগ্রাম কনস্ট্রাকশন, তার জন্য আমাদের কোড লেখা প্রয়োজন পড়ে। পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ, টেস্টিং অ্যান্ড সাপোর্ট, এই স্তরে সফটওয়্যার উন্নয়নের বিভিন্ন কৌশল প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। কোড লেখা, ডায়াগ্রাম তৈরি, সফটওয়্যার টেস্টিং করা ইত্যাদি। এরপরে টুল লেয়ার। টুল লেয়ার মূলত হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুলস হলো স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় সফটওয়্যার যা উন্নয়নের প্রক্রিয়াকে সহজ ও গুরুতর করে। একাধিক টুল একসঙ্গে সংযুক্ত করে, যেমন কম্পিউটার এইডেড সফটওয়্যার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেস টুল গঠন করে। উদাহরণ যেমন ভিজুয়াল স্টুডিও, এগুলো এছাড়া হইছে ইক্লিপস, এগুলো হচ্ছে কোড লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং গিট হাব ভার্সন কন্ট্রোলের জন্য ব্যবহার করে থাকে। আমরা গিট এবং গিট হাবের মাধ্যমে মানে একটা মানে ফ্লাটারের অনেক ভার্সন থাকতে পারে বা অন্য কোনো অনেক ভার্সন থাকতে পারে। এছাড়া হইছে আমরা এখানে আমাদের কোডগুলা একত্রিত করে রাখতে পারি। এছাড়া হইছে জিরা বা ট্রেলো, এখানে হইছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়। এছাড়া আমাদের ল্যাবেও আমরা ট্রেলোর ব্যবহার করা শিখে এসেছি। এছাড়া হইছে সেলেনিয়াম বা হইছে জে ইউনিট, সেলেনিয়াম বা জে ইউনিট সফটওয়্যার টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাধারণ কাঠামো, জেনেরিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস। তো আমরা যদি জেনেরিক ফ্রেমওয়ার্ক গুলো দেখি, এগুলা সব পড়ানো হয়ে গেছে। পলিস প্রিন্সিপালটা, আজ পলিস নীতি প্রিন্সিপাল এর আগ পর্যন্ত। আচ্ছা, সফটওয়্যার লেয়ার যেটা, তো এইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাধারণ কাঠামো বা জেনেরিক ফ্রেমওয়ার্ক। এখন হচ্ছে পাঁচটি প্রধান কার্যক্রম থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। পাঁচটি প্রধান কার্যক্রম থাকে: যোগাযোগ, পরিকল্পনা, মডেলিং, নির্মাণ এবং পরিবহন। যোগাযোগ, ক্লায়েন্ট বা ব্যবহারকারীর চাহিদা বোঝা। পরিকল্পনা, কিভাবে সফটওয়্যার তৈরি করা হবে তার রূপরেখা তৈরি করা। মডেলিং, সফটওয়্যার ডিজাইন ও আর্কিটেকচার গঠন। নির্মাণ বা কনস্ট্রাকশন, কোড লেখা এবং সফটওয়্যার তৈরি করা। পরিবহন বা ডেভেলপমেন্ট, সফটওয়্যার ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া, পরিচালনা করা ইত্যাদি। এখন হচ্ছে পলির যেই নীতি আছে বা পলিস প্রিন্সিপাল যেটা আছে, সেটা হচ্ছে জর্জ পলির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়ার মূলনীতি বর্ণনা করেছেন চারটি ধাপে। একটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, প্ল্যান এ সলিউশন, ক্যারি অন দ্য প্ল্যান অ্যান্ড এক্সামিন দ্য
examine the result of accuracy. তো পলিশ প্রিন্সিপালে জর্জ পলিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়ার মূলনীতি বর্ণনা করেছেন 4টি ধাপে। কি সমস্যা সমাধান করতে হবে তা বিশ্লেষণ করা, এছাড়া সফটওয়্যার ডিজাইন এবং মডেল তৈরি করা, সফটওয়্যার কোড লেখা এবং ডেভেলপমেন্ট করা, টেস্টিং ও মান যাচাই করা। উপসংহার, এখন আমরা এই লেয়ারগুলো থেকে উপসংহারে বলতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি স্তরযুক্ত প্রক্রিয়া যেখানে গুণগত মান, প্রক্রিয়া পদ্ধতি এবং টুলস একত্রে কাজ করে এবং উন্নত সফটওয়্যার তৈরি করে। প্রতিটি সফটওয়্যার একে অপরের উপর নির্ভরশীল এবং নিয়মতান্ত্রিকভাবে সফটওয়্যারের উন্নয়ন নিশ্চিত করে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মানসম্মত নীতি এবং কার্যপ্রণালী অনুসরণ করলে উন্নত ও নির্ভরযোগ্য নিরাপদ সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে। এখন সফটওয়্যার সমস্যা সমাধান ও বিকাশ সংক্রান্ত ভুল ধারণা যেসব রয়েছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। এখন হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস করা আমাদের মোটেই ঠিক নয়। সমস্যাটা বুঝে গেছি, এখন সমাধান করা হোক, এইসব বিষয়ে আমাদের আগের থেকে বোঝা মোটেও ঠিক নয়। এখন আমাদের এর জন্য কি করতে হবে, প্রপার অ্যানালাইজ করতে হবে। তো আমরা যদি এখানে দেখি সমস্যাটি বোঝা, তো সমস্যাটি বোঝা আমাদের অ্যানালাইসিসের মধ্যে একটি ধাপ। তো আমাদের কে কার স্টেক হোল্ডার, এখন স্টেক হোল্ডার কারা? এখন স্টেক হোল্ডার মূলত একটা সফটওয়্যারের পিছনে যারা কাজ করে বা যারা কাজ করবে তারাই হচ্ছে মূলত স্টেক হোল্ডার। আচ্ছা, কে এবং কারা স্টেক হোল্ডার, কোন ফাংশন বা ফিচার দরকার, সমস্যাটি কি ছোট না ছোট ছোট অংশে ভাগ করা সম্ভব, সমস্যাটি গ্রাফিক্যালি উপস্থাপন করা সম্ভব। 2, সমাধানের পরিকল্পনা। এখন এই ধরনের সমস্যা আগে কখনো সমাধান করা হয়েছে, এসব জিনিস আমাদের অ্যানালাইসিস করতে হবে। কোন বিদ্যমান সফটওয়্যার কি আছে এবং সমস্যার সমাধান করতে পারে, কোন বিদ্যমান সমাধান থেকে কিছু অংশ পুনঃব্যবহার করা যায় সম্ভব কিনা। যেমন আমরা অনেক ক্ষেত্রে আমাদের সফটওয়্যার মধ্যে অনেক সমস্যা পেয়ে থাকি, তখন আমরা তার জন্য সার্চ করি, বিভিন্ন ইউটিউবে বা গুগলে সার্চ করি বা গিটহাবে দেখি, বা আমরা চ্যাট জিপিটিকেও জিজ্ঞাসা করি ওইসব আর কি কিভাবে সমাধান করা সম্ভব সেগুলোকে আমরা মানে যাচাই বাছাই করি এবং অ্যানালাইসিস করে থাকি। সমস্যাটি কি আরো ছোট বা সাব প্রবলেমে ভাগ করা সম্ভব কিনা। এখন যদি একটা বড় যদি সমস্যা হয় বা বড় কোনো অ্যালগোরিদম হয়, আমরা যদি একটা ছোট অ্যালগোরিদমের মাধ্যমে সেটা করে থাকি তাহলে আরো আমাদের কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি অনেকটা কমে আসবে। কোন ডিজাইন মডেল তৈরি করা যাবে, যখন আপনার ডিজাইন প্রস্তুত হবে তখন একটি রোডম্যাপ হিসেবে কাজ করবে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সহজ হয়ে যাবে। ক্যারি আউট দ্য প্ল্যান, পরিকল্পনা বাস্তবায়ন। সমস্যাটি পরিকল্পনা অনুযায়ী কাজ করছে কিনা, সোর্স কোড ডিজাইন মডেলের সাথে মিলছে কিনা। এখন যদি আমাদের সমস্যাটা যদি আমরা একটা সোর্স কোড এবং কোডিং এর সাথে ডিজাইনের সাথে যদি আমরা ধরি, আমাদের এখানে একটা বাটন আছে, বাটনে যদি আমরা ক্লিক করলাম, বাটনে যে এই ক্লোজের পরিবর্তে আমাদের হয়ে গেল মিনিমাইজ। তো এখানে কি ডিজাইনের সাথে কি আমাদের এই কোডটা কি মিলছে? তো অবশ্যই মিলছে না, তো এটাই এখানে বলা হয়েছে। তো আমাদের এখানে মূলত মিনিমাইজে ক্লিক করলে অবশ্যই মিনিমাইজ হতে হবে এবং এই ক্লোজে ক্লিক করলে অবশ্যই ক্লোজ হতে পারে, একটা অপরটার হতে পারবে না। প্রতিটি কম্পোনেন্ট সঠিকভাবে কাজ করছে কিনা, ডিজাইন ও কোড কি রিভিউ করা হয়েছে। তো একবারে এরকম করে আমরা সবকিছু রিভিউ করে নিতে পারি। তো ফলাফল পর্যালোচনা, এক্সামিন দ্য রেজাল্ট।
কোনো সফটওয়্যার তৈরি করলে নিখুঁত হয়ে যায় না, বরং সেটির কার্যকারিতা নিশ্চিত করতে পরীক্ষা করা জরুরি। সমস্ত কম্পোনেন্ট কি আলাদাভাবে পরীক্ষা করা সম্ভব? একটি কার্যকর টেস্টিং স্ট্র্যাটেজি কি ব্যবহার করা হয়েছে? সফটওয়্যার কি স্টেক হোল্ডার চাহিদা পূরণ করেছে? এখন যদি আমরা এখানে বলি, একটা স্টেক হোল্ডার মূলত আমাদের এই সফটওয়্যার পিছে যারা কাজ করে অথবা যারা একে ব্যবহার করবে তারাই হচ্ছে মূলত স্টেক হোল্ডার। এখন এক একজনের স্টেক হোল্ডারের চাহিদা এক এক রকম হতে পারে। তো তাদের চাহিদা মোতাবেক এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে কিনা এবং এতে কার্যকর ট্র্যাজেডি বা কার্যকর টেস্টিং গুলো ব্যবহার করা হয়েছে কিনা, সবগুলো ঠিক মতন কাজ করছে কিনা, সমস্ত কম্পোনেন্ট কি পরীক্ষা করা হয়েছে। যেমন বলা যায় যে আমাদের সম্পূর্ণ সফটওয়্যারটি বানাতে যেসব মানে আমাদের কম্পোনেন্ট প্রয়োজন, কম্পিউটার অথবা সফটওয়্যার, এগুলো সঠিকভাবে পরীক্ষা করা হয়েছে কিনা, এসব জিনিস। সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু ভুল ধারণা, যেমন ম্যানেজমেন্ট মিথ থাকে কিছু, তো ডেভেলপমেন্ট মিথও থাকে কিছু, বা কাস্টমার মিথও থাকে কিছু। যেমন মিথগুলো হচ্ছে, আমরা যদি কোনো শিডিউলে পিছিয়ে পড়ি তাহলে আরো বেশি প্রোগ্রামার যোগ করলে মানে দ্রুত ক্যাচ আপ করা সম্ভব। তো ম্যানেজমেন্ট মিথ এটা থাকে, কিন্তু এটা ভুল। এখন যদি একটা ম্যানেজমেন্টের মধ্যে এইসব ধারণা থাকে তাহলে অ্যাপটা বানাতে আরো বেশি সময় লাগতে পারে, কারণ একটা অ্যাপের পেছনে অনেকগুলো ডেভেলপার কাজ করে। এখন নতুন কিছু ডেভেলপার যদি আসে তাহলে তাদের কাজটি বুঝিয়ে দিতেই অনেক সময় লাগবে। এখন তারা কাজটি বুঝিয়ে দিতে যেই সময় লাগবে, তাহলে এই কাজটিকে আরো দেরিতে আমরা সম্পাদন করতে পারি। তো এটা হচ্ছে একটা মিথ ম্যানেজমেন্টের। তো বাস্তবতা এখানে কি? ফ্রেড ব্রুকস এর মতে এটি একটি দেরিতে থাকা সফটওয়্যার প্রজেক্টে নতুন মানুষ যোগ করলে সেটি আরো দেরিতে হয়। বললাম তো কিভাবে দেরিতে হয়। আর কাস্টমার মিথ যেটা হচ্ছে, শুধু একটা সাধারণ চাহিদার বিবরণ দিলেই প্রোগ্রাম লেখা শুরু করা সম্ভব, বিস্তারিত পরে দেখা যাবে। এখন কাস্টমার কি করে? কাস্টমার একটা সফটওয়্যার বানাতে বলে, কিন্তু সে তার বিস্তারিত ডকুমেন্ট দেয় না। পরবর্তীতে দেখা গেছে যে পরবর্তীতে আরো দেয়, তখন দেখা গেছে যদি আমরা ওয়াটারফল মডেল করি তখন সেটাকে আরো পরে আপডেট করতে অনেক ঝামেলা পোহাতে হয়। যদি আগের থেকে আমাদের সবগুলো ডিটেলস বা ডকুমেন্টেশন দিয়ে দেয় তাহলে সুন্দরভাবে এটা সম্পাদন করা সম্ভব হয়। আর প্র্যাকটিশনাল মিথ যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রোগ্রামার লেখা যদি ঠিক মতন কাজ করানো যায় তাহলে আমাদের কাজ শেষ। এখন বাস্তবতা যেটা হচ্ছে, বাস্তবে 60 থেকে 80% কাজ সফটওয়্যার ডেলিভারির পরেই করতে হয়। এখন হচ্ছে আমাদের অনেক সফটওয়্যার মার্কেটে রিলিজ হয়, এখন এই মার্কেটে রিলিজ হওয়ার পরে কিন্তু আমরা অনেক আপডেট দেখতে পারি। সেটাই হচ্ছে এটা। আর শুধুমাত্র ওয়াটারফল মডেলই আমাদের ভিন্ন কোনো রূপ দেখায়। মিথ, অনবরত কাজ করতে হয়। আচ্ছা, বাস্তবতা এটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে অপ্রয়োজনীয় ডকুমেন্টেশন তৈরি করা যা শুধু সময় নষ্ট করে। তো এটা সম্পূর্ণ ভুল, কারণ প্রপার ডকুমেন্টেশন না থাকলে একজন সফটওয়্যার ঠিক মতো এবং কার্যকর সফটওয়্যার তৈরি করতে পারবে না। আর বাস্তবতা, উন্নত মানের সফটওয়্যার তৈরি করা যা ভবিষ্যতে কম পরিশ্রমে রক্ষণাবেক্ষণ করা সম্ভব। ভালো মানের সফটওয়্যার হলো বাগ কম থাকবে এবং রিওয়ার্ক কম লাগবে এবং দ্রুত ডেলিভারি সম্ভব হবে। উপসংহারটা আপনারা পড়ে নেবেন। তো এতটুকুই রাখলাম। তো এখন শুরু করি। সফটওয়্যার প্রসেস মডেল কি? সফটওয়্যার প্রসেস মডেল হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রক্রিয়ার একটি সরলীকৃত উপস্থাপনা। এটি বিভিন্ন পর্যায় এবং তাদের কার্যক্রম সঠিক ক্রম নির্দেশ করে। যেমন এগুলোকে এসডিএলসি সফটওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল বলা হয়, যেগুলো বিভিন্ন চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হয়। জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ এসডিএলসি মডেলগুলো হলো ওয়াটারফল মডেল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল এবং অ্যাজাইল মডেল। তো এইটা হলো মূলত চ্যাপ্টার 2 এর বিষয়। তো আমাদের
লেকচার 1 যেটা আছে সেটা শেষ। তো আমি লেকচার 2 এর জন্য আবারও এই ভিডিওটি মেক করব বাকিটুকু। তো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।